এত সহজে তোর বাবার মরণ হবে না। তোর বাবা আমার সাথে যে অন্যায় করেছে তার প্রতিশ্রুতি তো দুনিয়াতেই কিছু পেয়ে যাবে। এগুলো কি বলছো মা? এই মুহূর্তে বাবার সম্পর্কে তুমি এগুলো বলতে পারলে? বাবার এই অসুখের মধ্যে মাও কান্না করে বলল, কেন? বললে কি সমস্যা? অন্যায় করলে সমস্যা নাই, আর আমি বললেই সমস্যা হয়ে যায় তোমাদের কাছে, তাই না? যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি সেই দিন থেকেই তোর বাবা আমাকে কোনো দিন ভালো একটা কথা বলে নাই। সবার সামনে যা মুখে আসতো তাই বলতো। রান্নায় একটু লবণ বেশি হলে সম্পূর্ণ খাবার লাথি দিয়ে ফেলে দিত। তুই তোর আমার ছেলে, তুই তো ছোটবেলা থেকেই দেখে আছিস, তুইও এখন বিয়ে করছিস, আজ তোর বউ এসেছে এই ঘরে, তোরও একটু সংসার হয়েছে, সন্তান হবে, কিন্তু বলতো তুই কি কখনো তোর বউয়ের সাথে এমন আচরণ করবি? তুই কি পারবি তার চোখের জলের হিসাব না দিয়ে বয়ে যেতে? মেয়ের গলাটা শেষ দিকে এসে ধরে এলো। দীর্ঘ 30 বছরের জমে থাকা আপন অবহেলা আর ক্ষেপ যেন একসাথে বাধা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মেয়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, কারণ মা তো মিথ্যে কিছু বলেনি। পাশের ঘরে বাবা ছটফট করছে। তীব্র শ্বাসের কষ্ট পুরো শরীরের যেন ধূকের মতো বুকে যাচ্ছে। অক্সিজেনের সিলিন্ডারের মিটারের বারবার পরীক্ষা করছি, কিন্তু বাবার কষ্ট তো কমছে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে ঘরে একটু অদ্ভুত নীরবতা আর ভারী অবহেলাও। একদিকে মনেই বাবা গোলানির শব্দ, অন্যদিকে বছর পর বছর অপমানিত হয়ে আসা মায়ের তীব্র অপেক্ষা। আকাশ আস্ত করে মায়ের কাঁধে হাত রেখে বলল, মা, পেছনের কথা বাদ দাও না। এখন বাবা এত অসুস্থ, ডাক্তার বলছে যে কোনো সমস্যা, খারাপ কিছু হতে পারে। এই সময়ে অন্তত একটু নরম হও। মাজেদ বেগম ঝটকা মেরে ছেলের হাত সরিয়ে দিলেন। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল গাল শুকিয়ে টান ধরেছে, কিন্তু চোখের ভেতরে জ্বলন্ত ক্ষোভের আগুন এনে ফেনি। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নরম হবে? কত হাজার দিন যেন নরম হয়েছিল মা, হিসাব এই বাড়ির দেওয়ালও লেখা আছে। আকাশ, তুই বলছিস অসুস্থতার কথা? আজ থেকে 27-28 বছর আগে যখন আমার টাইফয়েড হচ্ছিল, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায়নি। গায়ে 1500 ডিগ্রি জ্বর নিয়ে আমাকে 4 পদের রান্না করতে হয়েছিল। একটু দেরি হয়েছিল বলে ভাতের থালাটা আমার মুখের ওপর ছুঁড়ে মেরেছিল। সেই থালার ধরালো কোণে আমার কপাল কেটে রক্ত ভেসে গিয়েছিল। সেদিন তো আমাদের এই দয়ালু বাবা কোনো নরম মন দেখেনি। আমি মায়ের দিকে তাকালাম। কপালের কাছে চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এই মুখটার দিকে তাকালো। আজ আর শুধু মৃত্যু দেখা যায় না, দেখা যায় একটা জীবন্ত ধূপস্য। ছোটবেলা থেকেই দেখে আছি যৌথ পরিবারের সব রান্না শেষ করে মা যখন একদম শেষ খেতে বসতো, তখন প্রায় তরকারি শেষ হয়ে যেত। একটু লবণ দিয়ে সেদিকে লাই বাবা সবার সামনে থালাটা ঠেলে ফসলে দিতেন। মেজের ওপর ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তো। মা তখন চুপচাপ ওইগুলো কুড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে আবার মুখে তুলতো। আবার তখন ছোট বাবাকে ভয় পেতাম, তাই প্রতিবাদ করার সাহস হতো না। আর সে বাবা বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছেন। নিজের শক্তিতে উঠে বসার সামর্থ্যটুকুও বৃথা কেড়ে নিয়েছে। যে সম্মানের গলা গর্জর সময় পুরো বাড়ি থরথর করে কাঁপতো, আজ সে নড়াচড়াও করতে পারে না। মায়ের চোখের পানি তখনও গাল বয়ে গড়িয়ে পড়ছে। আচমকা মা
আঁচল দিয়ে মুখটা মুছে শক্ত গলায় বলল, তোকে এসব বলা আমার ভুল হয়েছে আকাশ। তুই তো রক্ত, ওরই রক্ত। দিন শেষে পুরুষ মানুষ তোরা, পুরুষের কষ্টই তোদের কাছে বড় মনে হবে। যা তোর বাবার পাশে গিয়ে বস, ওষুধ দেওয়ার সময় হয়েছে। কথাগুলো বলে মা রান্নাঘরের দিকে হেঁটে গেল। মায়ের এই নির্ভীক হেঁটে যাওয়া দেখে আমার বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। পাশের ঘর থেকে বাবা অকুষ্ট গলায় ডাকলো, আকাশ আকাশ। আমি ধীর পায়ে বাবার ঘরের দিকে এগোলাম। ঘরের ভেতরে ওষুধ গন্ধ আর স্বচ্ছতে পরিবেশ। মাথার ওপর পুরনো ফ্যানটা কক্ষের শব্দ ঘুরে চলছে। বাবাকে দেখে মনে হলো কতকাল তিনি হাসেননি, কতদিন শান্তিতে ঘুমাননি। আমাকে দেখে বাবা হাতটা একটু তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তোর মা কি বলছে রে? বাবা খুব কষ্ট করে শব্দগুলো উচ্চারণ করলে। কথাগুলো বলতে গিয়ে তার ঠোঁট দুটো কাঁপছিল। আমি বাবার মাথার পাশে একটা কাঠের চেয়ার টেনে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম গা এখনো বেশ গরম। মা কিছু বলছে না বাবা, তুমি চুপ করে শুয়ে থাকো। কথা বললো তোমার কষ্ট বাড়বে। বাবা চোখ দুটো বন্ধ করলো। এক ফোঁটা জল তার চোখের কোণে বয়ে বালিশে গড়িয়ে পড়ল। এই কঠোর দুপুরে মানুষের চোখে জল দেখাটা আমার জন্য একেবারেই নতুন। একটা কি রাগের যন্ত্রণার কান্না, নাকি অতীতের করা অন্যায়ের অনুশোচনা, তা আমার জানা নেই। ঠিক তখনই দরজার কাছে সে দাঁড়ালো মিমি, আমার নতুন বিবাহিত স্ত্রী। মাত্র কয়েক মাস হলো ও এই বাড়িতে এসেছে। ঘরের এমন গুমট পরিবেশ দেখে মেয়েটা এমনিতেই থমকে গেছে। ওর হাতে বাবার তোলা ওষুধের বাটি। মিমি স্তব্ধ করে ঘরে ঢুকলো। বাবার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, বাবা ওষুধটা খেয়ে নিন। বাবা চোখ খুললেন, মীরার দিকে তাকালেন, তারপর আমার দিকে। হয়তো বাবা মনে পড়ে গেল, ঠিক এই বয়সে একদিন আমার মা ওই এই বাড়িতে বউ হয়ে এসেছিল। কত আশা, কত স্বপ্ন নিয়ে এটা মেয়ে অচেনা এই সংসারে পা রাখে। আর তারপর শুরু হয় বছরের পর বছর রহস্য করে যাওয়ার আঘাতটি যুক্তি। মিম বাবার মুখে চামচ দিয়ে ওষুধটা তুলে দিয়ে গেল। বাবা মুখটা একটু ঘুরিয়ে নিল, তারপর দুবালা গলায় বললেন, তোর শাশুড়িকে ডেকে দাও তো মা, ও নিজের হাতে না দিলে আমি খাবো না। ঘরের আবহাওয়া এখন এক অদ্ভুত ব্যস্ততা জমে আছে। পুরনো ফ্যানের কসকসে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মিমের হাত থেকে ওষুধের বাটিটা সামান্য কেঁপে উঠল। সে দরজার দিকে তাকালো। বাবা যে মানুষটা সারা জীবন এত কঠোর আর দাপটে ছিলেন, আজ তার গলায় এক মিনতি শুনে ঘরের দেওয়ালগুলো যেন বিশুদ্ধ ভারী হয়ে উঠছে। আমি আর কথা বাড়ালাম না, আস্তে করে উঠে দাঁড়ালাম। দরজার বাইরে এসে দেখলাম মা রান্নাঘরে এক কোণে চুপসে বসে আছেন, আঁচলটা শক্ত করে কোলের ওপরে চেপে ধরে শূন্য চোখে তাকিয়ে আছেন ধমধময় দেওয়ালের দিকে। বহু বছর পুরনো সেই অপমানের ক্ষেপ, সেই রাতের দাগ আজও মায়ের মনে তাজা। আমি পাশে গিয়ে বসলাম, খুব নরম গলায় বললাম, মা বাবা ওষুধ খাচ্ছে না, তোমাকে ডাকছেন, বললেন তুমি নিজের হাতে না দিলে আমি খাবো না। মা প্রথম কয়েক সেকেন্ড কোনো উত্তর দিল না, নিঃশব্দে এক দৃশ্য ফেলল। তারপর হাত দুটো ধীরে ধীরে পায়ে এসে বাবার ঘরের দরজায় দাঁড়ালো। যে মানুষটা সারা জীবন তাকে থালা ছুঁয়ে মেরেছে, আর সেই মানুষই শিশুর মতো অসহায় চোখ দরজার দিকে তাকিয়ে আছেন। মার কাছে এগিয়ে গেলেন, বাটির থেকে চামচ ভরে ওষুধটা বাবার ঠোঁটের কাছে ধরলেন। বাবা চোখ দুটো ভিজে উঠল। মাজেদা বেগম তার কাছে দাঁড়িয়ে আছেন, অথচ কোনো গালিগা করছেন না, থালা ঠেলে ফেলে দিয়েছেন না। বাবা কাঁপতে থাকা ঠোঁটে ওষুধটুকু গিলে নিলেন, তারপর হঠাৎ করেই সিক্ত চোখ আকাশের দিকে তাকালেন। খুব কষ্ট করে নিজের ডান হাতটা উঁচু করার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে বাবার হাতটা দু হাতের তালুতে চেপে ধরলাম। বাবার হাত দুটো বরফের মতো ঠান্ডা। বাবা সম্পুষ্ট
জড়ানো গলায় বললেন, আকাশ, আমার হাতটা শক্ত করে ধর বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। আজ তোকে একটা কথাও বলতে যেতে চাই। আমি বাবার মুখের ওপর ঝুঁকে পড়লাম। বল বাবা, আমি শুনছি। বাবার চোখের কোণে বয়ে ঝরঝর করে জল গড়িয়ে বালিশ মিশে যেতে লাগলো। তিনি কাঁপতে কাঁপতে বলল, তুই তোর বউকে ভালোবাসিস তো রে? শোন আকাশ, জীবন আমি যা ভুল করেছি সারা জীবন তুই তো কখনো করিস না। আমি অন্ধ ছিলাম, অহংকারী ছিলাম, ভেবেছিলাম ঘরের বউকে অপমান করলে, পেট পে- পেটে পিঠে মারলে পুরুষ ব্যাঘাত বাড়ে। কিন্তু আজ এই মৃত্যুর বিছানায় শুয়ে আমি বুঝতে পারছি আমি কত বড় পাপী ছিলাম। তোকে শেষ শিক্ষা দিয়ে যাচ্ছি বাবা। সংসার হাজারটা ঝড়ের মাঝেও জীবনের শেষ দিন পর্যন্ত যে মানুষটার নিঃস্বার্থভাবে পাশে থাকে সে হলো স্ত্রী। মা বাবার পর একমাত্র সেই তাকে আগলে রাখে। কখন তার চোখের জলের কোণে হাস না আকাশ। বউকে সম্মান দিস, তাকে ভালো রাখিস। কথাগুলো বলতে বলতে বাবার শ্বাস আরো ভারী হয়ে এলো। অক্সিজেনে মাস্ক ভেতর দিয়ে ছটফটানি বেড়ে গেল। কিন্তু তার চোখ দুটো তখনও মায়ের দিকে স্থির হয়ে আছে। বাবা এবার দুর্বল হাতে মায়ের শাড়ির আঁচলের দিকে বাড়িয়ে দেওয়া চেষ্টা করলো। অন্তত কত কণ্ঠে বলল, মেজদা ও মেজদা, আমাকে ক্ষমা করে দাও না গো। আমি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছি, অপমান করেছি। তুমি না ক্ষমা করলে পরকালে যে আমাকে মাফ করবে না। এটা বার বলল, মেজদা তুমি আমাকে মাফ করে দিচ্ছ? একটু মুখ ফুটে বলো। একজন একত্রিশ অধিতৃপ্তর মতো রাজত্ব করা মানুষটাকে আজ এভাবে ধুয়ে নেমে এসে ক্ষমা চাইতে দেখে মায়ের ভেতরে জমে থাকা দীর্ঘ দিনগুলো বরফের মিশিতে হয়ে গেল। মায়ের চোখের বাধা ভেঙে এবার মা আর স্থির থাকতে পারল না। হাঁটু গেড়ে বিছানার পাশে বসে পড়লেন। বাবার কাঁপতে থাকা হাত দুটো নিজের দু হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন আওয়াজ মায়ের চোখের জল বাবার হাতটা ভিজে যেতে লাগলো। মা কান্না তেড়ে ভেঙে পড়ে বললেন, এ কি বলছো তুমি? এসব কথা বলো আমাকে আর পাপী বানিও না। তোমার ওপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই গো। মানুষ মাত্রই ভুল করে। তুমি আমায় কত ভালোবাসো, এই ঘরে এনেছিলে, সেসব কি আমি ভুলে গেছি? তুমি ক্ষমা চেয়েও আমাকে ছোট করো না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমি সব ভুলে গেছি। তুমি মনে রাখোনি, তুমি শুধু ভালো হয়ে যাও। মা এক হাত বাবার কপালটা জড়িয়ে ধরে তার বুকের ওপর মাথা রাখলো। বাবা তার দুর্বল হাতটা খুব কষ্ট মায়ের মাথার ওপর রাখলো। কত বছর পর দুই অভাগা মানুষের ভেতরে এক পরম অশান্তি মিলন ঘটলো, যা হয়তো এই বাড়ির দেয়ালগুলো এতদিন ধরে দেখার জন্য অপেক্ষা করছিল। বাবা শান্ত ভাঙিতে চোখ দুটো বন্ধ করলো। তার মুখে সেই অযন্ত্রণার ছাপ মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল এক অনাবিল অস্থির প্রশান্তি। আমি আর মিম নীরবে ঘরের থেকে বেরিয়ে এলাম। ভেতরে অপরাধবোধ। আমার ক্ষমা চাওয়ার এই দৃশ্য আমাদের চোখের কোণে ভিজে দিল। মা তখন বাবার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর সুর করে দরুদ শরীফ পড়ছেন। রাত তখন অনেক, চারপাশ একদম নিঝুম নিস্তব্ধতা। মাথার ওপর পুরনো ফ্যানটা আগের মতোই ঘুরছে আর বাইরে ঝিঝি পোকা এক ঘাবড়ে ডাকছে। হঠাৎ গভীর মাঝরাতে সারা বাড়ি কাঁপিয়ে মায়ের এক করুণ আর্তচিৎকার ভেসে এলো, আকাশ রে ও আকাশ, শিগগিরই আয় বাবা, তোর বাবা কেমন করছে? ঘুমের ঘরে আমি আর মিমি ধরফর করে বিছানা থেকে উঠে দৌড়ে ঘরে গেলাম। ঘরে ঢুকতে দেখি মা বাবার হাত দুটো বুকের সাথে জড়িয়ে ধরে হা হা করে কাঁদছে। বাবার মাথাটা ডান দিকে হেলে পড়ছে, চোখ দুটো অনিনীলতি আর ঠোঁটের কোণে জমাট বাঁধনে এক চিত্র শান্তির হাসি। আমি এক বুক আতঙ্ক নিয়ে বাবার পাশে হাঁটু গেড়ে বসলাম।
হাত বাড়িয়ে তার হাতের পার্সেল খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আঙ্গুলের নিচে কোনো ধাঁধন নেই। বুকটার কাছে কান পাতলাম, কোনো ধ্বনিপূর্ণ নেই। অক্সিজেন সিক্লো থেকে তখনও হালকা বাতাসের শব্দ হচ্ছে, কিন্তু মানুষটা ফুসফুস নেওয়ার মতো আর কোনো শ্বাস অবশিষ্ট নেই। বাবার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। যে মানুষটা কিছুক্ষণ আগে ক্ষমা চেয়ে বুকে হালকা করেছিলেন, তিনি এবার চিরদিনের মতো শান্ত হয়ে গেছেন। মা অঝারে কান্না করছে আর চিৎকার করে বলছে, তুমি আমাকে ফেলে কোথায় গেলে? এই মাত্র না বললে ক্ষমা করে দিও। মাফ তো করে দিলাম, তবে কেন চলে গেলে? ওঠো না গো, এইবার কথা বলো। আমার চোখের সামনে দিয়ে যে পুরো শৈশবটা ভেসে উঠল, বাবার সেই গর্জন, দিনের মায়ের চোখের জল, আবার সেই মুহূর্তে বাবার সেই হাউমাউ করে কান্না, সব কিছু যেন এক নিমেষে আবছা হয়ে গেল। আমার বুকের ভেতরটা খালি হয়ে এক তীব্র বিস্ময় নেমে এলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হাঁটু গেড়ে মেঝের ওপরে ধূপ করে বসে পড়লাম। পরম মমতায় ও গভীর কান্নায় বাবার নিথিল পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠলাম। বাবা, ও বাবা, আমায় ছেড়ে চলে গেলে বাবা। ঘরের এক কোণে মিম নিজের আসল মুখ ঠেলে কাঁদছিল, আর আমি ও মা অনুতাপ্তের আগুনে পুড়ে খাড়িটি হয়ে একাকার। নাথি দেহ পাশে বসে শেষ রাতের নিঃশ্বাস, তার চোখের জল ঝরতে লাগলাম। ভালোবাসার মর্গে ডাকা এই শেষ, যে চিরকালের জন্য এই সংসারের সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল। অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।